তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে রয়েছি আমি দোলা ডলরেস। আমি জাহিদ হোসেন, জানিয়ে দিচ্ছি সংবাদপত্রের সর্বশেষ। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত ১১৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। তাতে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৭৪,১৫০ ভোট, আর লাঙ্গলের শাফিন আহমেদ পেয়েছেন ৩,০৮১ ভোট। দুই সিটি মিলিয়ে ১,৭০০-র বেশি কেন্দ্রে ভোট নেওয়া হয়। সব মিলিয়ে ভোটার ৪০ লাখ। তবে নির্বাচন ঘিরে কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে উত্তর ঢাকা সিটির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির 18টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও উপনির্বাচন হয়। ভোট গণনার সবশেষ খবর জানাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, এই পর্যন্ত ১১৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া যেতে আর কতটা সময় লাগতে পারে জানতে পেরেছেন আপনি? এভাবে তো নির্দিষ্ট করে কত সময় লাগবে সেটি আমাদেরকে জানানো হচ্ছে না। তবে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের পক্ষ থেকে যে জানানো হচ্ছে যে যত দ্রুত সম্ভব সেই ফলাফলটি তারা ঘোষণা করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যেটি আপনি বললেন যে ১১৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেটি সর্বশেষ জানানো হয়েছিল। এখানে 5 থেকে 10 মিনিট পরই আবুল কাশেম যে ফলাফল তার হাতে আসছে সেই ফলাফলগুলো তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরছেন। তো এর আগে বিকেল 5টার দিকে এই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এই ফলাফল আসতে শুরু করে। আপনি জানেন এই উত্তর ঢাকার মেয়র পদে যে উপনির্বাচন, এই উপনির্বাচনের যেই ভোট গ্রহণ হয়েছে সেটি প্রায় ১২৯৫ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং এই ১২৯৫ কেন্দ্রে ১২৯৫ প্রিজাইডিং কর্মকর্তা রয়েছিলেন দায়িত্বে। তো এই ১২৯৫ প্রিজাইডিং কর্মকর্তারা তাদের কেন্দ্র থেকে যখন ভোট গণনা শেষ হয়েছে সেই ফলাফলের শীটটি হাতে নিয়ে তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসতে শুরু করেছে বিকেল 5টা থেকে। সেই তার পরে তারা এখানে যারা রিট কর্মকর্তা আছে এই নির্বাচনের জন্য দায়িত্বে, তাদের কাছে এসে তাদের সেই শীটটি তারা জমা দিচ্ছেন এবং রিটার্নিং কর্মকর্তা সেটি এদিক কোনো সমস্যা আছে কিনা সেই শীটে বা সেই কেন্দ্রে কি পরিমাণ ভোট কি পরিমাণ ভোট পড়েছে সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ শীট তৈরি করেন এবং সেই পূর্ণাঙ্গ শীটটি তৈরি করে রিটার্নিং কর্মকর্তার কাছে এনে দেন। রিটার্নিং কর্মকর্তা সেটি আমাদের সামনে গণমাধ্যমের কাছে তুলে ধরেন। তো এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এরপরে আরও কেন্দ্রের ফলাফল হাতে আসলে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে পারবো। মাসুদুর, ধন্যবাদ আপনাকে। জাহিদ, বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি আসলে ছিল না বলা চলে এবং দুপুরের দিকে দেখেছি যে কিছুটা বেড়েছে, কিন্তু তারপরেও বলা যায় যে রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটিতে কিন্তু এক ধরনের নিরুত্তাপ ভোটই হয়েছে সারাদিন। নিরুত্তাপ যে ভোট হবে সেটা কিন্তু আশাই করা গিয়েছিল, কারণ ভোটে সব দলের অংশগ্রহণ নেই। তারপরে আজকের দিনে যেরকম আবহাওয়া, তাতে মানে মানুষের পক্ষে ভোটে যাওয়ার বাড়তি প্রেরণাটা ছিল না। সেই জন্যই আমার মনে হয় যে অনেক কম আছে। যদিও এই অবস্থাতেও ভোট হয়েছে এবং ভোটটা যথেষ্ট শান্তিপূর্ণভাবেই হয়েছে, কোনো দুর্ঘটনার খবর পাইনি আমরা। দেখে নিয়ে বিষয়টি প্রতিবেদন। ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের এজেন্ট, কিন্তু ভোটার উপস্থিতি প্রায় ফাঁকা। সকাল ৮টার পর থেকে বেশ কিছু সময় বেশিরভাগ কেন্দ্রের চিত্র ছিল এমন। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়। নির্বিঘ্নে ছোট লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। বৃষ্টির পরে আমরা আস্তে আস্তে লোকগুলো বাড়ায় আসতেছে ভোট দেওয়ার জন্য। যেমন আমি নিজেও আসছি ভোট দেওয়ার জন্য, আমি আমার ভোট দিচ্ছি, খুব ভালো লাগছে ভোটটা দিয়া। বৃষ্টির জন্য মানুষের আসা যাওয়া কিছুটা কম, তবে আস্তে আস্তে বাড়বে। আর ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। সকাল ৯টার দিকে উত্তরার আজমপুর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি। আমরা দেখেছি যে কিভাবে উন্নতি হয়েছে আমাদের গত 10 বছরে, আমাদের অর্থনৈতিক উন্নত, আমাদের জিডিপির উন্নত। বেলা 12:30টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ভোটার সংখ্যা বেশ কম স্বীকার করে তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের। যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন। তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। এখন কে কে আনলো কে না আনলো সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমাদের ভোটাররা ভোট দিতে আসছে, এটাই হলো বাস্তবতা। এদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তবে বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। ভোট কেন্দ্রে লাইনে আছি, আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কমের পেছনে রাজনৈতিক দলের দায় দেখছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন, বিএনপি সহ কয়েকটি দল না আসায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এবার নির্বাচনে ভোটের হার 50% হতে পারে বলে মনে করছেন ইসি। রাজধানীর উত্তরায় IES স্কুল অ্যান্ড কলেজে সকাল 10টার দিকে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় তিনি দাবি করেন, ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আসবে কারা সেই দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি শুধু। ভোটারদের উপস্থিতি কম থাকার পেছনে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়াকে দায়ী মনে করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ শেষে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন দল অংশগ্রহণ না করায় অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না। তবে ঢাকায় সিটি নির্বাচন সহ অন্য স্থানীয় সরকারের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেন নির্বাচন কমিশন সচিব। উপনির্বাচন এবং মেয়াদ আছে বছর খানেক এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই। স্বাভাবিকভাবে ভোটারদের হয়তো আগ্রহ একটু কম থাকতে পারে। আমরা আশা করতেছি এটা প্রায় 50%-এর মতো ভোট কাস্টিং হতে পারে সব মিলিয়ে। উত্তর ঢাকার 54 ওয়ার্ডে উপনির্বাচন এবং দক্ষিণ সিটিতে সম্প্রসারিত 18 ওয়ার্ডে কাউন্সিলর পদে এবারের ভোট হয়েছে। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ ভোটের দিন দুপুরে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেও বিকেলে তার কণ্ঠে ছিল নির্বাচন কমিশনের প্রশংসা। দিন শেষে শাফিন বলছেন, বড় কোনো অনিয়ম হয়নি, ভোটের ফল মেনে নিতে তার আপত্তি নেই। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসেছি সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা 12:30টার দিকে ভোট দেওয়ার পর এমনই অভিযোগ করেন লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তবে ভোটের পর জাতীয় পার্টির প্রার্থী শাফিন অনেকটাই নমনীয়। দলের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনে অনিয়ম প্রশ্নে জবাব এড়িয়ে যান তিনি, বরং দাবি করেন সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি ছোটখাটো জিনিস নিয়ে এখানে কত সময়টা নষ্ট হবে আর কি, এই ধরনের হয়ে থাকে নির্বাচনে, আমরা তো জানি। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে, অবশ্যই সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটারদের কম উপস্থিতির কারণ হিসেবেও দিনের দুই সময়ে দুই রকম বক্তব্য দিয়েছেন শাফিন আহমেদ। দুপুরে তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনে অনিয়মের কারণেই কেন্দ্রে আসতে আগ্রহ হারিয়েছেন ভোটাররা। গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে, নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা হয়তো মনে করেন যে তাদের ভোট আসলে কোনো মূল্য নেই। তবে ভোট শেষে সংবাদ সম্মেলনে তিনি দায়ী করেন বিরূপ আবহাওয়াকে। আজকের নির্বাচনে দিনের শুরুটা যেরকম ছিল তাতে বেশ শঙ্কা ছিল যে আদৌ মানুষ কি ঘর থেকে বেরোবে কিনা। ভোটের ফল যাই হোক, আগামীতেও রাজনীতিতে থাকার কথা জানান শাফিন আহমেদ। কাজ করতে চাই
মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও আবাসিক এলাকা থেকে গুদাম সরাতে অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিচ্ছিন্ন করা হয়েছে 23টি ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। শনিবারের মধ্যে না সরালে গুদাম সিলগালা ও মালিকের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চারতলা ভবনের উপরেই থাকার ব্যবস্থা, নিচেই ঝুলছে গোডাউন ভাড়ার বিজ্ঞপ্তি, আর তার পাশেই এখনও চলছে প্লাস্টিকের কারখানা, উৎপাদনে ব্যস্ত শ্রমিকরা। পানির মগ, বেলচা, তারপর ওই যে ছোট পোলাপানের ওই যে ছোট ছোট বাটি। রাজধানীতে কেমিক্যাল ও প্লাস্টিক কারখানা 1000, অনুমোদন আছে মাত্র 124টির। চকবাজারে আগুনের ঘটনার পর অবৈধ কারখানা ও গুদাম সরাতে অভিযানে সিটি কর্পোরেশন। সরকারের 10টি সংস্থানে গঠিত টাস্কফোর্স 2 দলে ভাগ হয়ে ইসলামবাগ ও শহীদনগরে চালায় অভিযান। ইসলামবাগে 8টি ভবনে অভিযানে উদ্ধার করা যায়নি কোনো কেমিক্যাল, অভিযানের আগেই সরিয়ে ফেলা হয়েছে সেগুলো। অবশ্যই বদ্ধপরিকর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র অঙ্গীকারবদ্ধ। এখান থেকে যে কোনো মূল্যে আমরা সমস্ত গোডাউন এবং কারখানা আবাসিক এলাকা থেকে স্থানান্তর করব ইনশাআল্লাহ। শহীদনগরে আবাসিক ভবনের নিচে গড়ে ওঠা 13টি প্লাস্টিক কারখানা ও গুদাম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তবে সেখানেও মেলেনি কোনো কেমিক্যাল কারখানার সন্ধান। কাঁচামালগুলো হলো পিভিসি অথবা পলিপ্রোপিলিন, এগুলো হলো প্লাস্টিক পদার্থ, এবং এগুলো আগুন লাগলে পরে এগুলা এই আগুনটাকে অনেকক্ষণ ধরে রাখে এবং অনেকক্ষণ ধরে জ্বলে এবং আপনার তাপটা খুব বেশি ছড়ায়। সে সময় বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ। শনিবারের মধ্যে কারখানা ও গোডাউন না সরালে সিলগালা ও মামলা করার কথা জানিয়েছে টাস্কফোর্স। অতি সত্বর এগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আলটিমেটাম দিয়েছি। যতদিন পর্যন্ত এগুলো না সরাবে ততদিন পর্যন্ত তাদের এই ইউটিলিটি সার্ভিসের কানেকশনগুলো পুনর্বহাল হবে না। সিটি কর্পোরেশন জানিয়েছে কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লীতে স্থানান্তরের আগে টঙ্গী ও শ্যামপুরে কারখানার সরঞ্জাম রাখার ব্যবস্থা করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবহুল এলাকায় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার মজুত করায় বরিশালে এক এলপি গ্যাস ডিলারকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীতে এলপি গ্যাস সিলিন্ডারের মজুত, সরবরাহ এবং বিক্রিতে অনিয়ম রোধে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় র্যাব, পুলিশ, বিস্ফোরণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের যৌথ এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে নেত্রকোনার নিখিলনাথ রোডের আবাসিক এলাকায় একটি অবৈধ রাসায়নিক গুদাম এবং ভেজাল প্রসাধনীর কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায় অভিযানে বিশ্বের 7টি ব্র্যান্ডের প্রায় 28 লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয় নকল প্রসাধনী তৈরির 8টি মেশিন এবং কয়েক গ্রাম রাসায়নিক পদার্থ। চকবাজার অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ না পেরোতেই এবার আগুনে পুড়ল ভাসানটেকের জাহাঙ্গীর বস্তির কয়েকশো ঘর। আগুন লাগার সূত্র নিশ্চিত হওয়া না গেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের কারণে আগুন বেশি ছড়িয়েছে বলছে ফায়ার সার্ভিস। এদিকে হুড়োহুড়ি করে নামার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় 2 শিশু। বৃহস্পতিবার গভীর রাতে মিরপুরের 14 নম্বরের ভাসানটেক বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট 2.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোকেয়া বেগম 4 সন্তান সহ স্বামী নিয়ে এই ঘরে বাস করতেন। তার স্বামীর ছিল ছোটখাটো ব্যবসা। আগুনে তার ঘরের জিনিসপত্র সব পুড়ে তিনি এখন নিঃস্ব। আমরা কিচ্ছুই আমরা হাটটার বারবার নিয়ে ঘুরতেছি। যদি আপনারা যদি কোনো কিছু না করেন, কোনো সাহায্য না করেন, আমরা কোন জায়গায় যাবো? স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী এই বস্তিতে 250 ঘরে প্রায় 20,000 মানুষ বাস করত। আগুনে এখন সবারই একই পরিণতি। ফ্রিজ আছে, টিভি আছে, সবই তো নষ্ট হয়েছে। টিয়া পয়সা যা আছেন সব সারা জীবনের কামাই সুদ সব এগুলো আছেন সব আগুনে ঘুরছে। রাস্তার কাগজ বাবা টিয়ারি দল টিয়ারি তো কুচল হইতো। গভীর রাতে বস্তিতে আগুনের খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে ঘর থেকে বের হওয়ার সময় 2 শিশু ডোবার পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ। বাচ্চারা আমি চাপ দিছিলাম পানির মধ্যে চাপ দিতে হাত থেকে ছুটে গেছে গড়ানে। কোন সূত্র থেকে এখানে আগুন লেগেছে সেটি এখনো বের করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কর্মকর্তারা বলছেন এখানকার বেশিরভাগ মানুষই রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করত।
আর এই সিলিন্ডারের কারণে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে একটি বাসাও রক্ষা করা যায়নি। ইউটিলিটি সার্ভিস যত আছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সবই ডেঞ্জারাস থিং, সবই হ্যাজার্ডাস যে সিলিন্ডারগুলো আছে। এই ঘটনায় তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে 3 দিন ধরে বৃষ্টি হলেও আজ কমতে শুরু করেছে। কাল থেকে বৃষ্টি আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের 3 সমুদ্র বন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ভোর থেকে হালকা বৃষ্টি হলেও সকালে কিছু সময়ের জন্য আলো ঝলমলে হয়ে ওঠে রাজধানীর আকাশ। ঘন্টা দুয়েক পরেই বাড়তে থাকে মেঘের ঘন ঘটা। হালকা বৃষ্টি নামে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস বলছে গত 3 দিনের তুলনায় বৃষ্টি কমেছে। ভোটের কারণে রাজধানীতে সাধারণ ছুটি থাকায় সড়কে ছিল না তেমন ভিড়। এদিকে টানা ঝড় বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয় কম আয়ের মানুষকে। কাঁচা বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম সামান্য বেড়েছে। কালকে বেশি আয় করতে পারি না, 300 টাকা আয় করছি, আর আজকে তো ভাবে 150 টাকা আয় করছি। এই আয় বাণিজ্য খুব খারাপ। বর্ষা হলে তো বোঝেন না, মানুষজন ওঠে না, মানুষজন ঘরেই থাকে। বৃষ্টির কারণে তো মোটামুটি দাম সব কিছুরই হালকা পাতলা কিছু বাড়ছে, বুঝতে পারছেন। তারপর দেখা যায় যে নতুন নতুন তরকারি আছে, পটল, ঢেঁড়স, এগুলোর দামটা একটু বাড়ছে। পেঁয়াজ একটু মনে করেন 2-1 টাকা একটু বাড়ছে, তো বাড়লো। এটা ওই মানে পাইকারি বাজারে বাড়ছে, খুচরা বাজারে বাড়ে না। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে বৃষ্টি আরও কমবে। তবে রাজশাহী ও রংপুরে হালকা থেকে মাঝারি এবং দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মোটামুটি ড্রাইও থাকবে না। ঢাকাতে হয়তো আপনার একটু সূর্য আলো আছে, হয়তো খানিক পরে এটা আবার মেঘ চলে আসবে, সেক্ষেত্রে হালকা বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। আমরা আশা করছি হয়তো আগামীকাল গ্র্যাজুয়ালি ওয়েদার ভালোর দিকে যাবে। আমরা হয়তো যে সিগন্যালগুলো আছে সমুদ্র বন্দরে, এটাও হয়তো উঠে যাবে আগামীকালের দিকে। গত 24 ঘন্টায় খুলনায় সর্বোচ্চ 75 মিলিমিটার, সাতক্ষীরায় 72 আর ঢাকায় 49 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর মারা গেছেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তার নামাজে জানাজা শেষে বিকেলে উত্তরার 12 নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়। শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। গণমাধ্যম জগতের পরিচিত মুখ শাহ আলমগীর। 62 বছরের শাহ আলমগীর লিউকোমিয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ আরও কিছু জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে 21 ফেব্রুয়ারি ভর্তি করা হয় সিএমএইচে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। অনেক বছর পরে আর কি প্রেস ক্লাবে আবার আসলাম। প্রেস ক্লাব বাবার সবসময় দ্বিতীয় বাসা বলেই জান। বাদ জোহর গোরানের নিজ বাড়িতে শাহ আলমগীরের প্রথম জানাজা হয়। পরে মরদেহ নেওয়া হয় কর্মস্থল পিআইবিতে। বেলা 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের মরদেহ নিলে সহকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা সাংবাদিকদের রুটি রুজির সংগ্রাম এবং মর্যাদা বৃদ্ধির সংগ্রামে যে আপসী নেতৃত্ব, সেইখানেও একজন অত্যন্ত সাহসী যোদ্ধাকে হারিয়েছি। একজন মানুষের শূন্যতা আরেকজনকে দিয়ে কোনোদিনই পূরণ হয় না। এই কারণে যে শাহ আলমগীর সাহেব পেশাগত দিক থেকে যেমন নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন, তেমনি সংগঠক হিসাবেও তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। উপমহাদেশের প্রথম শিশু কিশোর পত্রিকা সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন শাহ আলমগীর। পরে দেশের শীর্ষ জাতীয় দৈনিক থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় আজ শেষ দিন। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তৈমুর সালাউদ্দিন। সেখানকার বিস্তারিত খবর জানবো তার কাছে। শিমুল, তৈমুর, আপনার কাছ থেকে একটু জানতে চাই, মেলা বাড়ানোর ব্যাপারে যেই আবেদন ছিল লেখকদের পক্ষ থেকেও আমরা দেখেছি, যারা প্রকাশক তাদের পক্ষ থেকে, এই ব্যাপারে বাংলা একাডেমি কোনো ধরনের কথা বলেছে কিনা? তারা আর সময় বাড়ানোর ব্যাপারটা কিভাবে দেখেছেন? জাহিদ, মেলার সময় বাড়ানোর ব্যাপারে দুই প্রকাশক সমিতির পক্ষ থেকেই আসলে সম্মিলিত আবেদন ছিল। গতকাল তারা একাধিক বৈঠক করেছেন।
আজকেও সেই বৈঠকগুলো হয়েছে, কিন্তু আমি একটু আগেই সমাপনী আয়োজন যেটি হয়েছে অমর একুশে গ্রন্থমেলার, তারপর বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজির কাছে জানতে চেয়েছিলাম যে কি হলো। উনি বললেন, উনি একটু রসিকতার ছলেই বলেছেন মেলার সময় তো বেড়েছে আজ 9:30 পর্যন্ত, তবে আগামীকাল এবং তারপর দিন শুক্র শনিবার যে বাড়ানোর প্রস্তাবটি আসলে প্রকাশকরা দিয়েছিলেন, চকবাজারের অগ্নিকাণ্ড এবং তারপর গত 2 দিনের বৃষ্টি সেটির ক্ষতি পুষিয়ে নেবার জন্য সেটি কিন্তু আসলে অনুমতি দেয়া যায়নি। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে বই মেলার সাথে আসলে যুক্ত অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান, তাদের সমন্বয়ে বইমেলা 1 মাস ধরে হয় এবং সেটি যেহেতু নিরাপত্তার দিকটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, পুলিশের কাছ থেকে সেই ক্লিয়ারেন্সটি আসলে পাওয়া যায়নি যে আরও 2 দিন বাড়িয়ে সেটি করা যাবে কিনা। তো এই কারণে এই নিরাপত্তার বিষয়টা যদি আসি, যে আগামীকালকে এবং পরশুদিন বড় কোনো মানে কিছু দেখছি না, যদিও আজকে মেলা চলাকালীন সময়ে সারা ঢাকা শহরে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটি দায়িত্ব পালন করা হয়েছে। ফলে এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক মনে হয়, নাকি অন্য কোনো কারণ আছে যারা প্রকাশক তাদের দিক থেকে কি বলা হচ্ছে মেলার সময় বাড়ানোর তাদের প্রস্তাবটা কেন গ্রহণযোগ্য মনে হচ্ছে না? জাহিদ, আমি একাধিক প্রকাশকের সাথে কথা বলেছি, আসলে প্রকাশকদের মধ্যে 2টি দল হয়েছে। একদল মনে করেন যে ফেব্রুয়ারির যে বইমেলা সেটি আসলে ফেব্রুয়ারিতেই রাখা উচিত, ভাষার চেতনার ব্যাপার আছে। আর আরেক দল কিন্তু মনে করছিলেন যে না, এটি বাড়ানো যেতে পারে এই 2 দিনের লস পূরণের জন্য। তো 2 পক্ষের এই মতদ্বৈধতা এখানে একটি বড় ভূমিকা পালন করেছে জাহিদ। আরেকটি ব্যাপার হলো প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তারা আবেদন করেছিলেন এবং সেখান থেকে আমরা আমাদের সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা এসটি ইমাম তাদেরকে বলেছেন যে প্রয়োজনে একটি স্বাধীনতার বইমেলা মার্চ মাসে করা যেতে পারে। সেই প্রস্তাব দিয়ে কিন্তু এবারে মেলা বাড়ানোর ব্যাপারে তারা নারাজি দিয়েছেন বা তারা রাজি হননি। জাহিদ, তৈমুর সালাউদ্দিন, ধন্যবাদ। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সম্ভাবনা এবং সংকটের কথা। এবারে পড়ে শোনাচ্ছি এই বিষয়ে আপনাদের পাঠানো কিছু চিঠি। বগুড়ার সোনাতলা থেকে প্লাবন লিখেছে, সোনাতলার ভেলুর পাড়া রেল স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই, এতে ট্রেন আসা যাওয়ার কোনো খবর পাওয়া যায় না, তাই দ্রুত স্টেশন মাস্টারের জন্য আবেদন করছি। রাজ দোহা সাভার থেকে বলছেন, দোহারে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত অনেক বছর যাবৎ এ সমস্যা থাকলেও প্রশাসনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এ সমস্যার সমাধান চাই। রাজীব নূর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং থেকে বলছেন, কাদেরাবাদ হাউজিংয়ে প্রায় প্রতিদিনই গ্যাস থাকে না, থাকলেও গ্যাসের চাপ এত কম থাকে যে রান্না করা যায় না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এর সাথে শেষ করছি সংবাদ সন্ধ্যা।